হ্যালো বন্ধুরা, এসে গেছি কাশ্মীরের আরেকটা ব্লগ নিয়ে। এর আগের ব্লগে বলেছি কাটরা থেকে কিভাবে পেহেলগাম গিয়েছিলাম সেই অভিজ্ঞতার কথা। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পেহেলগামের প্রথম দিন যে সাইট সিইং করতে গিয়েছিলাম তার গল্প। পেহেলগাম এই নামটাই এসছে দুটো কাশ্মীরি শব্দ পেহেল আর গাম থেকে। পেহেল মানে হলো যারা মেষ পালক হয় বা পশু পালক হয়, আর যাদের আমরা রাখাল বলে থাকি। আর গাম মানে তো গ্রাম, মানে এটা মূলত পশুপালকদের গ্রাম। আর এই গ্রামটি এত সুন্দর, এত মনোরম এই গ্রামের পরিবেশ, সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন। এর প্রাকৃতিক যে সৌন্দর্য, তার জন্যই কিন্তু এই গ্রামটি এত বিখ্যাত ট্যুরিস্টদের কাছে। পেহেলগাম পৌঁছানোর পরের দিন সকাল সকাল স্নান ঠান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। বলছি ঠিকই স্নান ঠান সেরে রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু এই স্নান করাটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় ঘটনা আছে। আসলে পেহেলগামে গরম জলের খুবই সমস্যা হয়, আর হোটেলগুলোতে সবই সেন্ট্রাল গিজার, যা ওরা একটা লিমিটেড টাইম অবধিই চালায়। আর তাই ভোর ভোর সবাই যদি স্নান না করে নেয়, তাহলে কিন্তু সারাদিন তোমাকে ওই ঠান্ডা জল দিয়েই কাজ চালাতে হবে। সে যাই হোক, স্নান করে তারপর ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম সেই দিন এর ঘোরার জন্য। আমাদের যে ট্যুর ছিল সেখান থেকেই আমাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, তাই গাড়িতে বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছিলাম আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য কোনটা সেটাই তো বলা হয়নি। আমরা গিয়েছিলাম প্রথম দিন আরু ভ্যালিতে। আরু ভ্যালি হলো একটি ভীষণ সুন্দর উপত্যকা। এই লিডার নদীর পাশ দিয়ে যে বয়ে যাওয়া পেহেলগাম, এটি আসলে একটি উপত্যকা গ্রামই, কিন্তু বিশেষ করে আরু ভ্যালি এত সবুজ আর এত সুন্দর, এতটা বিস্তীর্ণ এলাকা যে মানুষ মন হারাতে বাধ্য। বিশেষ করে আমাদের মতো এই শহরে থাকা মানুষরা, যারা এই গাড়ির ধুলো ধোয়া, এই ইট কাঠের জঙ্গলে বাস করি, তাদের জন্য তো এটা সত্যিই ভূস্বর্গ, স্বর্গরাজ্য। তবে কাশ্মীরে গেলে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে কিন্তু স্ক্যাম হয়ে যাওয়ার একটা বড় সড় সম্ভাবনা রয়েছে। কিছুটা আমাদের সাথেও হয়েছিল এই আরু ভ্যালিতে গিয়ে। আরু ভ্যালিতে আমাদের যে ড্রাইভার নিয়ে গিয়েছিল, সে সারা রাস্তা আমাদের এই বোঝাতেই নিয়ে গিয়েছিল যে এর পরের যে গন্তব্য সেখানে যেতে দেরি হয়ে যাবে, তাই এখানে বেশি সময় মোটেই কাটানো যাবে না। বিশেষ করে ওখানকার লোকাল যারা বলে যে 7টা পয়েন্ট ঘোরায় এবং একটা অ্যামাউন্ট চায়, তো সে তাদের ফাঁদে কখনোই পা দেবে না, বরং তাড়াতাড়ি আরু ভ্যালি ঘুরে নিয়ে তারপর তাড়াতাড়ি চলে আসবে এবং তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাব। তো আমরাও ভাবলাম, বাহ, খুব ভালো, আমাদের তো বেশ সাহায্যই উনি করছেন। তো ওনার কথা মতোই কিন্তু আমরা কাজটা করেইছিলাম। আমরা আরু ভ্যালিতে গিয়ে খুব বেশি সময় কাটাইনি, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসছিলাম। কিন্তু মন তো অবশ্যই চাইছিল না এত সুন্দর প্রকৃতি ছেড়ে কি চলে আসতে ইচ্ছা করে। কিন্তু পরে কিন্তু আমরা জেনেছিলাম উনি একটু বেশি তাড়াহুড়ো করছিলেন ওনার নিজস্ব দরকারে। উনি তাড়াতাড়ি চলে যাবেন, সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি উনি ঘুরিয়ে দিতে চাইছিলেন। খারাপ স্মৃতি তো থাক, এখন এইগুলো দেখো তোমরা, কত সুন্দর এই আরু ভ্যালি। আরু ভ্যালি কিন্তু গলফ খেলার জন্য খুব বিখ্যাত, কারণ এত বিস্তীর্ণ জায়গা তুমি আর পাবে কোথায়। আমরা আরু ভ্যালিতে যেইটুকু সময় কাটিয়েছি সেইটুকু সময় খুব ভালোই ছিল। তবে এইখানে গিয়ে আমার একটা খুব প্রিয় হেয়ার ব্যান্ড হারিয়ে গিয়েছিল। এত ভিড় ওখানে যে বিশ্বাস করবে না, মনে হচ্ছিল যেন আমি দীঘা বা পুরীতে গিয়েছি, এত বাঙালি। এটা আমি একদম মিথ্যা কথা বলছি না। যদি তোমরা কেউ কাশ্মীর গিয়ে থাকো আর একটু যেই সময় সিজন, যে সময় সবাই যায় সেই সময় গিয়ে থাকো, তাহলে দেখবে ওখানে এত বাঙালি যায় ভাবাই যায় না। আর ওখানকার লোকেরাও সেই জন্য বাংলাটা কিন্তু বেশ ভালো বোঝে। এই যে ড্রাই ফ্রুটসগুলো, এগুলোই আরু ভ্যালিতেই বিক্রি হচ্ছিল, এত কালারফুল, এত ভাইব্রেন্ট যে ছবি না তুলে পারলাম না। আমরা তো আরু ভ্যালিতে বেশ সুন্দর সময় কাটিয়েছি। তোমরা কি কখনো আরু ভ্যালি গিয়েছো? তোমরা কি ওই আরু ভ্যালি লেখা যে বোর্ডটা, তার সামনে ছবি তুলেছো? আমরা কিন্তু তুলতে পারিনি, এত ভিড় ছিল যে চান্স পাইনি। তাই এই প্রকৃতির যে ছোট ছোট উপহার, সেগুলো দেখেই আমরা খুশি ছিলাম, এইগুলো নিয়েই আমরা মেতেছিলাম।
এই ছোট্ট ছোট্ট ফুল, যেগুলো হয়তো সামান্য ঘাস ফুল, কিন্তু সেগুলো কিন্তু আমাদের মন কেড়ে নিচ্ছিল। কারণ এগুলোও এখন আমাদের কাছে যেন একটা লাক্সারি, আমাদের এই শহরের মানুষের কাছে। যাই হোক, সবাই মিলে গ্রুপ ফটো করে একটা ফটো সেশন সেরে তাড়াতাড়ি ড্রাইভারের কথা মতো আমরা চলে গিয়েছিলাম চন্দনবাড়ির পথে। চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রীদের যাত্রা শুরু হয় অমরনাথের জন্য। খুবই একটা পবিত্র স্থান, সেটা তো বলা বাহুল্য। আর সেই জন্য সারা বছরই কিন্তু চন্দনবাড়িতে ট্যুরিস্টদের একটা ঢল থাকেই এই অনন্তনাগ বা এই অমরনাথের যে যাত্রা, সেই যাত্রাপথ দেখার জন্য। আমরা গিয়েছিলাম অনেকটা আশা নিয়ে, কারণ আমাদেরকে যথেষ্ট বলা হয়েছিল যে এই সময় কিন্তু ওখানে গেলে বরফ দেখা যেতে পারে। কিন্তু আমরা যখন চন্দনবাড়ি গিয়ে পৌঁছালাম তখন কি হলো সেটা তো তোমাদেরকে দেখাবো আর একটু পরেই। আপাতত দেখো চন্দনবাড়ি যাওয়ার পথের রাস্তাটা। চন্দনবাড়ি যাওয়ার পথের এই রাস্তাই কিন্তু চন্দনবাড়ির থেকেও আমাদের বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল এই গাড়িতে যেন আমরা চলতেই থাকি এই পথ ধরে। এই পথ ধরেই মাঝে পড়েছিল শহীদ মোড়, যেখানে একসময় একটা গোটা বাস উল্টে খাদে পড়ে গিয়েছিল, আর তার থেকেই এই নাম। চন্দনবাড়ি পৌঁছানোর পর আমার মা এত ক্লান্ত যে সে তো নিচে নামতেই চাইল না, মা ওপরেই দাঁড়িয়েছিল। কিন্তু আমরা নেমেছিলাম, কিন্তু নামার পর মনে হয়েছিল না নামলেই বোধহয় হতো, কারণ উপর থেকে যা দেখছিলাম নিচে নেমে তার চেয়ে বেশি কিছু দেখতে পেলাম না। এই হলো চন্দনবাড়ির দৃশ্য। একদম ন্যাড়া পাহাড় যাকে বলে, না ঘাস না বরফ না কিছু। আর এই যে ঝর্ণাটা দেখছো সেটা অনেক জুম করে অনেক দূর থেকে তোলা, কারণ এই অবধি যাওয়ার তখন আমাদের একটু ইচ্ছে ছিল না, আমাদের মন ভেঙে গেছিলো। আর দ্বিতীয়ত এখানে এত ভিড় ছিল, এত মানুষ রিলস বানাচ্ছিল, ভিডিও বানাচ্ছিল, যে আমরা আর যাইনি। তবে ওখানে একটা ছোট্ট মার্কেট ছিল, যেখান থেকে বেশ সুন্দর সুন্দর গিফট তোমরা কিনতেই পারো তোমাদের প্রিয়জনদের জন্য। এরপর আমরা গিয়েছিলাম বেতাব ভ্যালি। বেতাব সিনেমাটার শুটিং এই ভ্যালিতেই হয়েছিল, যার থেকে এই ভ্যালির এই নাম। ভীষণ সুন্দর একটা উপত্যকা, বলা যেতে পারে পেহেলগামের সবচেয়ে সুন্দর উপত্যকা এটাই। বেতাব ভ্যালিতে এটা তো আমরা ওপর থেকে ছবিটা তুলেছিলাম, ভিডিওটা করেছিলাম। এর পাশেও যাওয়া যায়, মানে এর একদম নদীর ধারেও কিন্তু যাওয়া যায়। এটি হলো লিডার নদী, দারুণ সুন্দর, তাই না? আমরা নিচে নেমেছিলাম এবং নিচে নেমে আমরা নদীতেও নেমেছিলাম, এবং সেই নদীতে নেমে পাটা যখন ডুবিয়ে দাঁড়িয়েছিলাম তখন কোথায় ঠান্ডা লাগা আর কোথায় কি, কোনো ঠান্ডা কিন্তু আমাদের লাগছিল না, মনে হচ্ছিল এখানে দাঁড়িয়েই থাকি। এত পরিষ্কার এত স্বচ্ছ জল আমি তো কোনোদিনও দেখিনি। একমাত্র পাহাড়ে গেলেই এই জিনিসটা কিন্তু পাওয়া যায়। কিন্তু সেখানেও কিন্তু আশেপাশে বেশ কিছু প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট এরকম অনেক কিছু পড়েই ছিল। আসলে আমরা মানুষরাই তো প্রকৃতিকে দূষিত করছি। প্রকৃতি আমাদের এত কিছু দিচ্ছে, তার বদলে আমরা সেগুলোকেও যত্ন করে রাখতে পারছি না, সেগুলোকেই শেষ করে দিচ্ছি। তো এই নদীর স্মৃতি হিসাবে আমি এই নদী থেকে বেশ কিছু পাথর কিন্তু তুলে এনেছিলাম, যে পাথরগুলো এখন আমার কাছে রয়েছে। আর এই নদীর ধার দিয়েই যখন আমি পাথর তুলছিলাম তখন একটা খুব সুন্দর এবং খুব অদ্ভুত একটা পাথর আমি দেখেছিলাম। এরকম পাথর আমি আগে কখনো দেখিনি। তোমরা কি কখনো দেখেছো? দেখো তো এই পাথরের মতো তোমরা কোনো পাথর কখনো দেখেছো কিনা। এরকম সাদা রিং দেওয়া একটা পাথর, এটাই কাশ্মীরের তরফ থেকে আমার জন্য উপহার।